আমি চুরি করেছি মা, চুরি করেছি। লক্ষ্মী মাসির কোনো দোষ নেই, লক্ষ্মী মাসির কোনো দোষ নেই মা। আপনার ওই গয়নাগুলো দেখে আমি লোভে পড়ে গেছিলাম মা, লোভে পড়ে গেছি। তুমি বৌমা, তোমার জন্য ওই নির্দোষ মানুষটাকে আমরা সবাই মিলে দোষ দিচ্ছিলাম, চোর বদনাম দিচ্ছিলাম। মালতী, আমি ভাবতেও পারছি না শেষ পর্যন্ত তুমি। ভাই, এত বড় সাহস! আমি আজই বাড়ি থেকে তোমায় দূর করে দেবো। আমি তাহলে এবার আসছি গিন্নিমা। লক্ষ্মী, ভাগ্যে সেই মাতু ওঝাকে ভগবান আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিলেন, নাহলে আজ কত বড় পাপ করে ফেলতাম আমরা। আর মাতুমা, তোমাকে যে কি বলি মা, একটু সময় দেবে মা? আমি তোমার সিধের ব্যবস্থাটা করি। তার আগে তোর বৌমাকে হারে। হাত পুড়িয়ে খাও। জয় কালী, এবার সব দিকে বিচার হবে, সব দিকে। মায়ের খাড়া যখন নেমে আসে, সব অন্যায় শেষ হয়, সব অন্যায়। এইবার মায়ের খাড়া নেমে আসার সময় হয়ে গেছে। লাবণ্য ম্যাডাম, ওই যে জেঠিমণি আর ধানু আসছে দেখুন। মুখ দেখে মনে হচ্ছে তো কিছু একটা ঘটেছে। দাঁড়া, এখানে কোনো কথা বলিস না। এখানে কথা বলাটা ঠিক হবে না, ওদিকটায় চল। আরে বাস, ওটা ফুলকি না? কিন্তু দাভাইয়ের ফুলকি অন্য সাজে কেন? শোন, যেখানে কথা বলা যাবে আমরা বরং সেখানেই যাই। জেঠিমণির মনের অবস্থা একেবারে ভালো নেই, অনেক কাণ্ড ঘটে গেছে এর মধ্যে। তোমার এদিকে এসো মা, এসো এসো। এদিকটা এদিকটা এদিকটা। এদিকটা কেউ নেই। কি হয়েছে গো, আমাকে একটু বলো না, তোমাদের এরকম অস্থির লাগছে কেন? জেঠিমণি কাউকে কিছু না বলে একজনের বাড়িতে রান্নার কাজ করতে গিয়েছিল রে দিদি। মানে জেঠিমণি, আমাদের তো কথা হয়ে গেছিল যে তুমি কোনো কাজ করবে না, তাহলে? একদমই তাই। জেঠিমণি, তুই কোথায় কাজে ঢুকেছিলে আর কেনই বা ঢুকেছিলে? ইচ্ছে হয়েছে নিজের, খারাপ লেগেছে।
সবাই কাজ করছে, জেঠিমণি চুপচাপ বসে থাকবে, এটা সহ্য হয়নি জেঠিমণির। একটা জঘন্য বাড়িতে গেছিল কাজ করতে, বাড়ির লোকই বাড়ির গয়না চুরি করে, হ্যাঁ সত্যি বলছি, বাড়ির বউই বাড়ির গয়না চুরি করে নতুন রান্নার মাসিকে চোর বানিয়ে দিয়েছে। কি 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 বললি তুই? মাকে, আমার মাকে চোর বদনাম দিয়েছে? তোমার কি হাল হলো গো মা, কি হাল হলো? আমার না ইচ্ছা করছিল বাড়ির ছেলেটার মুখ ভেঙে দিই ঘুষি মেরে। বলছিল জেঠিমণিকে নাকি পুলিশে দেবে। তুই খালি ভাব, আমার অবস্থাটা ভাব, আমি কিভাবে নিজের রাগ কন্ট্রোল করেছি, খালি ভাব একবার। তবে ভাই তোমরা এই পরিস্থিতি সামাল দিলে কি করে? আর আমাদেরকে তো একটা খবর দিতে পারতে। ঝিনুকদি ফুলকি ওঝা সেজে সবটা সামলেছে, আর সেই জন্য ওর এই পোশাক পরা। জেঠিমণিকে কি অপমানটাই না করলো ওরা। ননসেন্স ফ্যামিলি একটা। কি জঘন্য মানসিকতার লোকজন সকলে। সবাই নিজের চাপা রাগগুলোকে জমিয়ে রাখো। এত কষ্ট, এত অপমান, এইভাবে পালিয়ে পালিয়ে থাকা, শুধুমাত্র একটা মানুষের জন্য এইসব হচ্ছে, রুদ্ররূপ সান্যাল। তার পর্দা সবার সামনে ফাঁস করতেই হবে। এই সময়টাকে ট্রেনিং এর সময় ভাবো সবাই, যাতে ম্যাচের সময় আমরা দেড় দানাদান ঘুষিগুলো মারতে পারি। জামাই বাবুকে শাস্তি দিতেই হবে। এই প্রথমবার আমি ফুলকির সঙ্গে সহমত হলাম। সরকার বাড়ির লোকজন আর আমাকে কি অপমান করেছে। গিন্নিমা তো পরে ক্ষমাও চাইলেন, কিন্তু যে জ্বালা আমাকে রুদ্র দিয়েছে তার কাছে এই অপমান কিছুই না। আমি কোনোদিনও তোমাকে পছন্দ করিনি ফুলকি। বরাবর এটাই ভেবে এসেছি তুমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রায়চৌধুরী বাড়িতে এসেছো। ভেবেছি তুমি আমার মেয়ের সংসারটা ভেঙে দিতে চেয়েছো। ভেবেছি তুমি ইচ্ছে করে রুদ্রকে ছোট করো। বরাবর এটাই ভেবে এসেছি। এই যে অধ্যায়টা আমার জীবনে এসেছে ফুলকি, এটা এমনি এমনি আসেনি। আমি বুঝতে পারছি ভগবান এইভাবেই খারাপ সময়ে আমাদের চোখ খুলে দেন। আমি রুদ্রর আসল রূপটা আস্তে আস্তে এবার দেখতে পাচ্ছি খারাপ সময়ের মধ্যে। আমি তোমাকেও চিনতে পেরেছি ফুলকি। এভাবেই আমাদের রায়চৌধুরী পরিবারকে আগলে রেখো, কেমন? আমাদের নেতা হলো কে? নবাবগঞ্জের মাথা কে? নতুন করে ফিরল কে? আমাদের নেতা হলো কে? নতুন করে ফিরল কে? আমাদের নেতা হলো কে? এটা কিসের মিছিল? হঠাৎ জামাইবাবুর নাম কেন সবাই করছে? রুদ্র আবার পাওয়ারে এসে গেল নাকি? কিন্তু রুদ্র তো জানে যে লাবণ্য ম্যাডাম বেঁচে আছে। সে জানলে কি হবে? বাকি সবাই তো জানে যে আমরা কেউ বেঁচে নেই। না 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 না, শুধু মেজো জেঠি ছাড়া। কিন্তু
মেজরিটি তো বারণ করা হয়েছে এই বিষয়ে কাউকে কিছু না বলতে। তার মানে রুদ্র গোটা নবাবগঞ্জের মানুষজনকে একটা মিথ্যে বলে ঠকাচ্ছে, এমনও হয়? আমাদের সবার আগে খবর দেখতে হবে আমরা যেটা ভাবছি সেটা ঠিক কিনা। টিভিও তো নেই আশেপাশে, আর আমরা তো মোবাইলও অন করতে পারবো না। আছে, টিভি আছে। কি? হ্যাঁ, আমি দেখেছি। পাশের গলিতে একটা চায়ের দোকান আছে, ওখানে টিভি আছে। চলো চলো সবাই চলো, ওখানে গিয়ে দেখি টিভি চলছে কিনা। চলো চলো সবাই চলো ওখানে। আমাদের নেতা কে? সান্নাল আবারকে। কুতুব সান্নাল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কুতুব সান্নাল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দেখছেন রুদ্ররূপ সান্যালকে। নবাবগঞ্জের জনতা আবারও তাদের পুরনো নেতাকেই বেছে নিয়েছেন। রুদ্ররূপ সান্যাল এগিয়ে এসেছেন তার স্ত্রীর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য। চলুন সরাসরি কথা বলে নি রুদ্ররূপ সান্যালের সঙ্গে। না না না, এটা করবেন না, করবেন না জেঠিমা, এটা করবেন না। আমি এটা গ্রহণ করতে পারবো না, এটা আমার প্রাপ্য নয়। আজ এটা গ্রহণ করার একমাত্র অধিকার ছিল লাবণ্য। ও তো নেই, আমাকে এটা দিয়ে প্লিজ। আমার ভিতরটা একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানে শুধু তো লাবণ্য না, আমার এতগুলো প্রিয় মানুষ, তারা প্রত্যেকে আমাকে ছেড়ে, আমি জানি না আমার পক্ষে নিজেকে সামনে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু কি করবো বলুন, জনতা তো জনার্দন, মানে আমরা জনতার সেবা করি, জনতার অসুবিধা তো হতে দেওয়া যায় না, তাই আমাকে দায়িত্ব নিতে হলো। আমাদের নেতা হলো কে? নবাবগঞ্জের মাথা কে? নতুন করে ফিরলো কে? রুদ্র সান্যাল আবারকে। নবাবগঞ্জের মাথা কে? রুদ্র সান্যাল আবারকে। আর তো অপেক্ষা করা যায় না, কিছু একটা এখনই করতে হবে। আমরা তো বিপদে পড়েইছি, এবার গোটা নবাবগঞ্জের মানুষ বিপদে পড়ে যাবে সেই আগের মতো। এত লড়াই, এত যন্ত্রণা সহ্য করার কোনো অর্থ থাকবেই না। মা কালী, একটা পথ দেখাও, একটা পথ দেখাও মা। এভাবে গোপনে থেকে আর লড়াই করা যাচ্ছে না। আমি একটা কথা বলবো, জামাইবাবু তো এতদিন নিজের ক্ষমতা ফিরিয়ে আনার জন্য ব্যস্ত ছিল, তাই জন্য আমরা ধরা পড়িনি। কিন্তু এবার জামাইবাবু এসব জায়গায় লোক পাঠাবেন, আমরা তো শেষ হয়ে যাব, বাড়িতে যারা আছে তারাও শেষ হয়ে যাবে। এখন আমাদের কি করা উচিত বলো তো? তোমাদের সবার কি মনে হয় একটু বলো না প্লিজ। সোজা একটা বন্দুক নিয়ে বাড়িতে ঢুকে রুদ্ররূপ সান্যালকে শেষ করে দিতে হবে। আমি জানি ম্যাডাম, এই কথাটা শুনে আপনার হয়তো খারাপ লাগবে, জেঠিমণিরও খারাপ লাগবে, কিন্তু এছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। বড়জোর কি হবে, যারা অ্যাকশনে যাব বেঘরে মরবো তো। আমি রাজি আছি। আপনি এবার থামুন তো, অনেক হয়েছে জানেন তো। এত অস্থির হওয়ার কি আছে? আপনি কোনো গুপ্ত দলের সদস্য নন, বুঝলেন? কিন্তু পরিস্থিতি তো এমনই কামাল বাবু। প্রথম থেকে এই ছদ্মবেশে লুকিয়ে লুকিয়ে থাকাটা আমার পছন্দ নয়, কিন্তু ভেবেছিলাম যে সবার ভালোর জন্য এই উপায়টাই বোধহয় ঠিক। কিন্তু এখন তো দেখছি লাভের লাভ কিছুই হলো না। না আমরা রুদ্ররূপের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম, না নবাবগঞ্জ থেকে বেরিয়ে কোনো সাহায্য জোগাড় করতে পারলাম। উল্টে ওই শয়তানটাকে অতি কষ্টে গদি থেকে সরানো হয়েছিল, সেটাও ও ফিরে পেয়ে গেল। দেখো ঝিনুক, তোমার কথা আমরা কেউ অস্বীকার করতে পারছি না। তুমি যেরকম বলছো অনেকটা ওরকমই ফিল হচ্ছে, কিন্তু কি জানো তো, রুদ্র না বারবার বহুবার ধরা পড়েও পড়েনি। আর আমরা বরাবর চেষ্টা করে এসেছি রুদ্রর বিরুদ্ধে একটা প্রপার প্রমাণ জোগাড় করার, কিন্তু আরে বাবা দিদি, আমি তো মা কালীর কাছ থেকে নির্দেশও পেলাম দিল্লি যাওয়ার, কিন্তু টাকা তো অত সহজে জোগাড় হবে না। আর আমরাই বা কি করে জানবো যে রুদ্রদা এর মধ্যেই একটা গেম খেলে দেবে? সত্যি দিভাইকে মৃত প্রমাণ করে এত তাড়াতাড়ি ক্ষমতায় চলে এলো।
লাবু, আজ হঠাৎ মনে হচ্ছে মা হয়ে আমি তোর উপর খুব অবিচার করেছি রে, খুব অবিচার করে ফেলেছি। এভাবে কষ্ট পেও না, তুমি না আমার মা, এভাবে ভেঙে পড়লে চলে? এই ফুলকি, এখন আমরা কি করব সবার আগে সেটা ভাবো। আমাদের বাইরের থেকে সাহায্য নিতে হবে, নয়তো এই অবস্থায় বাইরে বেরোনো সম্ভব হবে না। আচ্ছা, আমি কি একবার আমার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব? খেপেছো তুমি? তোমার বাবার সাথে যে রুদ্রদার যোগাযোগ নেই এই ব্যাপারে কি করে নিশ্চিত হচ্ছ? কিন্তু এই কথাটা কিন্তু ঠিক, আমাদের এবার সাহায্য দরকার। কত করে মা কালীকে বলছে একটা উপায় বের করে দিতে, কি জানি মা কালী কি করছে। হ্যাঁ বাপ্পা, আমি জেলে বস্তিতে ঢুকেছি। তুমি আমাকে খবর দিয়েছিলে না যে একদম নতুন জেলে এখানে এসেছে, আর তাদের সঙ্গে দেখা করতে কুলি বস্তি থেকে কেউ কেউ আসে। তো তাদেরকে এক্স্যাক্টলি কোথায় দেখেছো তুমি বলতে পারবে? হ্যাঁ, কোথায়? নদীর ধারে? কিসের একটা আওয়াজ পাচ্ছি না? এখানে আগুন জ্বলছে, তার মানে কেউ তো নিশ্চয়ই এখানে ছিল। এই ফুলকি, মনে হচ্ছে তোমার মা কালী তোমার কথা শুনেছেন। কে বুঝতে পারছো? দাদা ভাই, আস্তে, এক্সাইটমেন্ট কন্ট্রোল করো। আমি দেখছি আশেপাশে রুদ্র লোক থাকতে পারে। হ্যাঁ, আস্তে। কিছু লাগবে নাকি বাবু? নো, নাথিং। অ্যাকচুয়ালি আমি ওই ফটো তোলার জন্য এসেছিলাম। ছদ্মবেশটা ভালোই নিয়েছি বলো। রোহিত, তুমি? ওকে অবশ্য চশমা খুললে চেনা যাচ্ছে। তোমাকে তোমাকে কে ইনফর্ম করলো? মা। রোহিত, রোহিত, ফুলকি কোথায়? বাকিরাই বা কোথায়? তোমরা সবাই এই অবস্থায় এখানে আছো। কেউ কুলি বস্তিতে, কেউ জেলে বস্তিতে। ভাগ্যিস আবার ইনফর্মাররা খবর দিল আমাকে। কি অবস্থা হয়েছে তোমাদের? দাঁড়াও দাঁড়াও, তুমি এক্ষুনি কথাটা কি বললে? তোমার ইনফর্মাররা তোমাকে খবরটা দিয়েছে? তার মানে তো রুদ্র জেনে গেছে। না লাবণ্য, রুদ্ররূপ সান্যাল সম্ভবত জানতে পারেনি। আসলে নতুন করে আবার ক্ষমতা ফিরে পেয়েছে তো, তাই দলে সবাই সেই সব নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এটুকু জানতে পেরেছি, তোমাদের কাউকে দেখতে পেলে মেরে ফেলার হুকুম জারি করা আছে। কিন্তু সৌভাগ্যক্রমে তোমরা যে কোথায় লুকিয়ে আছো কেউ টের পায়নি। আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। নবাবগঞ্জে সবাই জানে তোমরা মৃত, বন্ধুরা সবাই হা হুতাশ করছে। মেজ কাকি পর্যন্ত কাকুমণিতে বলেনি যে তোমরা বেঁচে আছো। দাদা ভাই, এবার আমরা ওই রুদ্ররূপ সান্যালকে শিক্ষা দেবই। আর বেশি দিন না, ওই লোকটা আমাদের সব দিক থেকে শেষ করে দিয়েছে। মাস্টার মশাই কি সব জানানো হয়েছে অংশু? আন্টি, মাস্টার মশাই দিল্লিতে একটা বড় বিপদে পড়েছিলেন, লিগ্যাল ঝামেলায় পড়েছিলেন।
শুনলাম তো উনি কালকে ভোরবেলাতেই ফিরবেন। বেশি কিছু জানতে পারিনি। রুদ্ররূপ সান্যাল তো এখন রায়চৌধুরী বাড়িতেই পড়ে আছেন, ওটাই ওনার ঘাঁটি এখন। আর মেজো কাকি, কাকিমণি, কাকুমণি ওরা কোনো মতে চোরের মতো সেখানে আছে। ঈশিতার খবরটা ঠিক বলতে পারবো না। ঈশিতাকে আমি বাইরে থেকে দেখেছি, ও সাদা শাড়ি পরা, ওর ব্যাপারটা ঠিক ঠিক জানি না কি। ঈশিতার সাদা শাড়ি পরার কথা শুনে আমার এতটা কেন খারাপ লাগছে? আমি আমি একটু আসছি, সবার জন্য চা নিয়ে আসছি। আমিও আসি। রুদ্র কি করছে? মা, কাকুমণি, কাকিমণি এদের উপর অত্যাচার করছে কোন রকম? আর না, এবার আমাদের সবার সামনে আসতেই হবে। মানে পরিচয় দিতে হবে বলছো? কিন্তু এমনি এমনি সামনাসামনি এসে তো কোনো লাভ নেই, একটা ভালো গ্যাদারিং লাগবে। রোহিত, রুদ্ররূপ সান্যাল কাল রায়চৌধুরী বাড়িতে একটা বিরাট প্রেস কনফারেন্স রেখেছে। আর সেই প্রেস কনফারেন্সে নবাবগঞ্জের সমস্ত মানুষজনদেরও সে আহ্বান করেছে। ক্ষমতা গ্রহণ করার পর নাকি সবার উদ্দেশ্যে কিছু বলতে চায়। মানে মানে আবার লোক ঠকানো, আবার ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা। তুই ভাই নেই বলে দুঃখ প্রকাশ করা, তলে তলে হুকুম দেওয়া যে দেখতে পেলে মেরে ফেলো। কালকের ওই সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত হব।